রিটেল সেক্টরের লিডার কোম্পানি এভিনিউ সুপারমার্ট, যাকে আমরা ডিমার্ট বলে চিনি। তো ডিমার্টের হচ্ছে আমরা ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করব, দেখব যে কোম্পানিটা ফান্ডামেন্টালি কতটা সাউন্ড রয়েছে। তো ফান্ডামেন্টালস পার্টের হচ্ছে ফার্স্ট পার্ট আমরা চলে আসলাম প্রফিট অ্যান্ড লসে, দেখব যে প্রফিট অ্যান্ড লস কতটা সাউন্ড রয়েছে। তো আমরা ডেটা পাচ্ছি কবে থেকে? আমরা ডেটা পাচ্ছি 2012 থেকে আমরা ডেটা পাচ্ছি। আমরা ডিরেক্টলি চলে যাব কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে। তাহলে আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে। প্রফিট করলো কত? 60 কোটি, তারপরে সেটা গ্রো করে 94 কোটি, তারপরে 161 কোটি, তারপরে 212 কোটি, তারপরে সেটা গ্রো করে 320 কোটি, তারপরে সেটা গ্রো করে 479 কোটি, তারপরে সেটা গ্রো করে 806 কোটি, তারপরে সেটা গ্রো করে 902 কোটি, তারপরে সেটা গ্রো করে 1301 কোটি। তো 1301 কোটির পরে আমরা যদি দেখি তারপরে গ্রো করেছে কত? 1301-এর পরে গ্রো করেনি, ডাউন পারফরমেন্স করে 1099 কোটি, তারপরে সেটা আবার গ্রো করে 1492 কোটি, তারপরে সেটা আবার গ্রো করে 2378 কোটি, তারপরে সেটা আবার গ্রো করে 2433 কোটি। তো ওভারঅল আমরা দেখে কি বুঝতে পারছি যে নেট প্রফিটের মধ্যে কিন্তু পরপরভাবে আমরা যদি দেখি গ্রোথও রয়েছে, প্লাস হচ্ছে কনসিস্টেন্সিও রয়েছে। তো এটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে একটা পজিটিভ সাইন। তো শুধু এই বছরটা একটা ডাউন পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতে পারি। তো ইয়ারটা যদি আমরা দেখি চেক করে 21, তার মানে একটা লকডাউন ফেজে একটা কোম্পানিটা একটা ডাউন পারফরমেন্স করেছে। আর তা না রয়েছে ওভারঅল কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটের মধ্যে কনসিস্টেন্সিও রয়েছে, গ্রোথও রয়েছে। তো এটা একটা পজিটিভ সাইন। তো সেই কারণে কিন্তু এই প্রফিট অ্যান্ড লসটাকে আমরা 5 স্টার টাইপের প্রফিট অ্যান্ড লস হিসাবে কনসিডার করতেই পারি। তো এইবারে আমরা দেখব কোম্পানিটার ব্যালেন্স শিট কতটা সাউন্ড রয়েছে। তো আমরা চলে আসলাম ব্যালেন্স শিটে। আমরা ডেটা পাচ্ছি কবে থেকে? আমরা ডেটা পাচ্ছি 2012 থেকে আমরা ডেটা পাচ্ছি। আমরা ডিরেক্টলি চলে যাব কোম্পানিটার হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। তাহলে চলে আসলাম রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। প্রথমে ছিল 148 কোটি, তারপরে সেটা গ্রো করে 245, তারপরে সেটা গ্রো করে 409, তারপরে সেটা গ্রো করে 638, তারপরে হচ্ছে 959, তারপরে হচ্ছে 3218, তারপরে 4045, 4963, 10432, 10432-এর পরে সেটা আবার গ্রো করে 11534, 13030, তারপরে আবার গ্রো করে 15430, তারপরে সেটা আবার গ্রো করে 16779। তাহলে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে কী পাচ্ছি? কনসিস্টেন্সিও পাচ্ছি, প্লাস হচ্ছে গ্রোথ পাচ্ছি। এটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে একটা পজিটিভ সাইন। তো নেট প্রফিটের কিছু অংশ রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে ট্রান্সফার হয়। তো ন্যাচারাল ব্যাপার আমরা দেখি যে নেট প্রফিটের মধ্যে কিন্তু কনসিস্টেন্সিও রয়েছে, গ্রোথ রয়েছে। তো সেই কারণে আমরা বলতে পারি রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যেও কনসিস্টেন্সি গ্রোথ পেয়েছি। তার কারণ কি? রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের সাথে কিন্তু নেট প্রফিট কিন্তু অনেকটা অংশে রিলেটেড, যেহেতু নেট প্রফিটের কিছু অংশ রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে ট্রান্সফার হয়। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের কনসিস্টেন্সি গ্রোথ রয়েছে। তো সেই কারণে আমরা নেট প্রফিটের মধ্যেও কিন্তু কনসিস্টেন্সি গ্রোথ পেয়েছি। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে লং টার্ম বোরিং। দেখি লং টার্ম বোরিংয়ের অবস্থান কী রকম রয়েছে। তাহলে আমরা চলে আসছি কোম্পানিটার হচ্ছে লং টার্ম বোরিং। তো লং টার্ম বোরিংয়ে আমরা পাচ্ছি 908 কোটি, তারপরে হচ্ছে সেটা বেড়ে 981 কোটি, তারপরে সেটা আবার কমে 246 কোটি, তারপরে সেটা আবার কমে 126 কোটি, তারপরে কিন্তু জিরো রয়েছে। তার মানে লং টার্ম বোরিং জিরো। এটা কোম্পানির ক্ষেত্রে একটা পজিটিভ সাইন। তার মানে কোম্পানির এক্সট্রা কোনো বার্ডেন থাকছে না ইন্টারেস্ট পে করার ব্যাপারে। তো এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে শর্ট টার্ম বোরিং। শর্ট টার্ম বোরিং ছিল 129, তারপরে 139, 7, 304, তারপরে 4, এখন রয়েছে জিরো। তাহলে শর্ট টার্ম বোরিং হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউনস করে। তো আমরা শর্ট টার্ম বোরিংয়ের থেকে বেশি যেটা গুরুত্ব দিই সেটা হচ্ছে লং টার্ম বোরিংকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি লং টার্ম বোরিং আর হচ্ছে শর্ট টার্ম বোরিং দুটোই কিন্তু জিরো। তার মানে কোম্পানি পুরোপুরি ডেট ফ্রি কোম্পানি। তার মানে কোম্পানির এক্সট্রা বার্ডেন থাকছে না ইন্টারেস্ট পে করার ব্যাপারে। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। দেখব কী রকম অবস্থান রয়েছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে। তাহলে আমরা চলে আসলাম ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট 48 কোটি, তারপরে হলো 62, 55, 38, 35, 1884, 560, 219, 108,
108-এর পরে হচ্ছে 1446, 299, 1408, 906। তো ওভারঅল আমরা এই ব্যালেন্স শিটটাকে 5 স্টার টাইপের ব্যালেন্স শিট হিসাবে কনসিডার করতেই পারি। তো এইবারে আমরা দেখি যে শেয়ার হোল্ডিং প্যাটার্নে কার কি অবস্থান রয়েছে। তো আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্নে চলে আসলাম। শেয়ার হোল্ডিং প্যাটার্নে আমরা কাকে পাচ্ছি? প্রোমোটার। প্রোমোটার মিন্সকে কোম্পানির ওনার কত পার্সেন্ট স্টেক হোল্ড করে রয়েছে? 74.64% স্টেক হোল্ড করে রয়েছে। তো অ্যাজ পার সেবির রুলস অনুযায়ী কিন্তু প্রোমোটার হচ্ছে 75% পর্যন্ত স্টেক হোল্ড করে রাখতে পারে। তো সেখানে কিন্তু ম্যাক্সিমামই স্টেক হোল্ড করে রয়েছে প্রোমোটার 74.64%। FIS ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর 7.96%, DIS ডোমেস্টিক ইনস্টিটিউশনাল রয়েছে 8.45%, গভর্নমেন্ট না থাকার মতন 0.06%, পাবলিক রয়েছে 8.87%। তাহলে প্রত্যেকেরই কম বেশি ইনভলভমেন্ট রয়েছে। প্রোমোটার হচ্ছে ম্যাক্সিমাম স্টেক হোল্ড করে রয়েছে 75%-এর কাছাকাছি, FIS আছে 8%-এর মতন, DIS আছে 8.5%-এর কাছাকাছি, আর আদার্স গভর্নমেন্ট হচ্ছে না থাকার মতন 0.06%, আর পাবলিক রয়েছে 9%-এর কাছাকাছি। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নটাকে আমরা ডিসেন্ট টাইপের শেয়ার হোল্ডিং প্যাটার্ন হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটা হচ্ছে রিটেল সেক্টরের কিন্তু লিডার কোম্পানি, এটুখানি মাথায় রাখবেন। তো কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে 2,94,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি ROCE দেখি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কত আছে? 20.1%, ROE রিটার্ন অন ইকুইটি 16.0%। তাহলে ROCE আর ROE হচ্ছে ডিসেন্ট রয়েছে। তো কোম্পানির পারফরমেন্সের উপরে কিন্তু ROCE আর ROE হচ্ছে ডিপেন্ড করে। তো আগামী দিনে যদি আরও কোম্পানি ভালো পারফরমেন্স করে, আরও গ্রোথ দেখাতে শুরু করে, তাহলে ROCE আর ROE হচ্ছে আরও ইমপ্রুভ করবে। তো এইবারে আমরা দেখব যে কোম্পানিটার হচ্ছে রিটার্ন কীরকম টাইপের জেনারেট করেছে শেয়ার হোল্ডারদের। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার চার্ট প্যাটার্নে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে চার্ট প্যাটার্নে। তো কোম্পানিটা হচ্ছে এখন ট্রেড করছে 4,529 টাকা 90 পয়সায় এখন ট্রেড করছে। আমরা যদি চলি এই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ, তো অ্যাপ্রক্স 2,90,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো আগেই বলে দেওয়া হয়েছে 5 দিনের পারফরমেন্স করেছে 8%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স দিয়েছে 16%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 22%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। আমরা যদি চলে যাই 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 11%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। 1 বছরে কীরকম পারফরমেন্স দিয়েছে আমরা যদি যাই, তো 1 বছরে হচ্ছে 33%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ 1 বছরে একটা ওকে টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতেই পারি। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি 5 বছরের চার্ট প্যাটার্নে। তো 5 বছরে পারফরমেন্স করেছে 213%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুখানি বলতে পারি 3 গুণের কিন্তু বেশি করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতেই পারি। তো ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানিগুলোর মূল টার্গেট হচ্ছে 5 বছরে ইনভেস্টমেন্টকে ডবল করা। বাট এই কোম্পানিটা কিন্তু 5 বছরে ইনভেস্টমেন্টকে কিন্তু 3 গুণের কিন্তু বেশি করে দিয়েছে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে 5 বছরে, আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসেবে পারফরমেন্স করেছে 634%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে? 2017-এ। তাহলে 2017 থেকে এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 634%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো এই স্টকটাকে আপনারা
আর র্যাডারে রাখতে পারেন। তো কোম্পানিটাকে আমরা ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করুন। আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন কোন এই স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।